আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে যিনি জাহাঙ্গীর, উনি থাকাকালীন সত্ত্বেও যদি আমাদের নারী নিরাপত্তা দিতে পারেনি, তাহলে তো ওনার মানে থাকা ওই চেয়ারে বসার যোগ্যতা নাই। এখন বলতে হবে যে এতটুকু মেয়ে, এখন আরেকজনের যোগ্যতা নিয়ে কথা বলবো, তোমার যোগ্যতা নেই। আমি বলবো কি আপনার যোগ্যতা কি? আপনি যেখানে বসে আছেন কিসের ভিত্তিতে, কিসের মধ্যে ভিত্তিতে, কার ভিত্তিতে বসে আছেন? গণ অভ্যুত্থানের আপনি নারী দেখছেন না? যখন নারীরা যখন লড়াই করছে, একটা ছেলে যখন একটা ইট মেরেছে, যখন একটা বাড়ি দিয়েছে, তখন পাল্টা যে মেয়েটা যে প্রতিবাদ করেছে, তখন কি বলেছে মেয়ে নাকি অন্য ছেলে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন কিছুদিন পূর্বে মাগুরার সেই 8 বছরের ছোট্ট শিশু আসিয়াকে মেরে ফেলা হয়েছিল। তার সাথে যে ঘটনাটি হয়েছিল, ইতিমধ্যে সে মৃত্যুবরণ করেছিল এবং এই বিষয়ে কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ পেয়েছে। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যে হিটু শেখকে আসলে কি শাস্তি দেবে এবং কি শাস্তি দিচ্ছে, তার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে, আসলে কি তাকে এবার মৃত্যুদণ্ড দেবে, এই বিষয়ে কিছু চাঞ্চল্যকর থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 সেকেন্ডও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য প্রত সব কথা না বাড়ি একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কেন আপনাদেরকে মাঠে নামতে হচ্ছে যে কোনো বিচারে? আমাদের যে কেন আমাদের বারবার মাঠে নামতে হচ্ছে? মাঠে নামার দায়িত্ব তো আমাদের না। আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের জায়গাটা অন্যখানে ছিল, কিন্তু আমাদেরকে আজকে মাঠে নামতে হচ্ছে কারণ আমাদের প্রশাসন বর্তমানে অক্ষম পর্যায়ে আছে, আমাদের প্রশাসন বর্তমানে অকার্যকর অবস্থায় আছে। আমরা কোনো জায়গায় আইন দেখতে পাচ্ছি না, কিছুতে আমরা আইন বর্তমানে দেখতে পাচ্ছি। বারবার কেন যখন নিজেকে মৃত্যুর জন্য এখন প্রতিষ্ঠিত যে পোশাকের জন্য না, মানে ধর্ষক যে কোনো নারী কেন যে কোনো মানুষকে দেখেই তার মানে ব্যাপারটা ঘটতে পারে। আপনি কি বলবেন? এটা অবশ্যই আসলে পোশাকের জন্য বা কোনো আচার আচরণের জন্য ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, এই মানদণ্ডটা দাঁড়া করিয়ে দেওয়াটাই আসলে সবচেয়ে বড় ভুল। যদি এই জিনিসটা আসলে মানদণ্ডটা সঠিক হতো, তাহলে কোনো শিশু, কোনো মাদ্রাসায় কোনো শিক্ষার্থী, সেটা ছেলে হোক মেয়ে হোক, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিশু, কোনো নারী, কেউই আসলে ধর্ষণের শিকারটা হতো না যদি আমরা একটা ধর্মকে মানদণ্ড দাঁড়া করাতাম বা অন্য কিছু। সবচেয়ে বড় সমস্যাটা আসলে আইনের প্রয়োগে। আইনের যখন আমরা কোনো প্রয়োগ করতে পারি না, ইমপ্লিমেন্টেশন করতে পারি না, তখনই আসলে সমস্যাগুলো ঘটে, যেটা আসলে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি কি নিরাপদ? না, অবশ্যই না। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি নিজে আমার ক্যাম্পাসে অনেকবার হ্যারাসমেন্টের শিকার হয়েছি। শাহবাগ থেকে আসার পথের রাস্তাটাতে অসংখ্য নারী অসংখ্যবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আসলে ধর্ষকের কাছে পোশাক কোনো কিছুই না। আমরা বাইরের মানুষরা যত রকম মানদণ্ড দাঁড়া করাই, দর্শকরা আসলে পোশাকের ভেতর দিয়ে আসলে তাদের যে সংস্কৃতি তারা দেখে, পোশাক দিয়ে আসলে আমি নিরাপদ কিনা, আমার অন্য সহপাঠী নিরাপদ কিনা, এই মানদণ্ড আসলে কখনোই দাঁড়া করানো যাবে না, বিচার করা যাবে না। তাহলে আমি কখনো ধর্ষিত হতাম না, আমার ছোট বোন কখনো হ্যারাসমেন্টের শিকার হতো না, ছোট শিশু কখনো ধর্ষিত হতো না। এই জিনিসগুলো আসলে দাঁড় করানোই ঠিক। আপনি যখন হ্যারাসের শিকার হয়েছেন তখন কি বিচার পেয়েছিলেন বা প্রকাশ করতে সাহস পেয়েছিলেন? আমি নিজে সামাজিক ট্যাবুর কারণে হোক বা নিজের অদক্ষতার কারণে হোক, আমি নিজে প্রথমেই সেটা বলতে পারিনি। এবং আমার ক্ষেত্রে যেটা হয় যে অসংখ্য নারীর ক্ষেত্রে, অসংখ্য মানুষের ক্ষেত্রে যেটা হয়, হ্যারাসমেন্ট পরবর্তী সময় তারা ফ্রিজ হয়ে যায়। ঘটনাটা থেকে বের হতে, সেই ট্রমাটিক সময়টা থেকে বের হতে তাদের আসলে অনেকদিন সময় লাগে। সেই জিনিসটা আসলে আমার ক্ষেত্রেও হয়েছিল। এবং বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে যে এই ঘটনাটা ঘটছে, আমরা এই জিনিসটা কাকে জানাবো, কার কাছে জানাবো কিংবা কার কাছে যাবো, এই প্রক্রিয়াটা সম্পর্কে আমি হয়তো 3 মাস আগে পর্যন্ত জানতাম না। সেখানে আসলে প্রশাসনেরও দায়বদ্ধতা আছে, সেক্ষেত্রে তো সিকিউরিটির দায়বদ্ধতা কিংবা হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা আছেই। তাহমিনা আপু যখন কথা বলছিলেন, তাহমিনা কিছুদিন আগে যাকে হ্যারাস করা হয়েছে তাকেও বলা হচ্ছে শাহবাগী। উমামা ফাতেমা যিনি প্রতিবাদ করছেন তাকেও বলা হচ্ছে শাহবাগী। আপনি যদি প্রতিবাদ করেন আপনাকেও বলা হবে শাহবাগী, অথচ আপনি প্র্যাকটিসিং মুসলিম। না, আসলে এই বাইনারিগুলো দাঁড়া করিয়ে দেওয়া উচিত নাই, যে শাপলার বিপরীতে শাহবাগী, শাহবাগের বিপরীতে শাপলাকে, এই বাইনারিগুলো দাঁড়া করে দেওয়া উচিত না। এগুলো দাঁড়া করালে আসলে আমরা যে জিনিসটা নিয়ে বিচার চাই, যে জিনিসটা আমরা চাচ্ছি, যে ন্যায়টা আমরা চাচ্ছি, সেটা আসলে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তো এই দুর্বলতাটা আসলে কখনোই কোনো পক্ষের বা কারণ সৃষ্টি করে দেওয়া উচিত না। আপু, ধর্ষকদের শাস্তি কি ইসলামী শরিয়া অনুযায়ী দেওয়া উচিত?
ধর্ষকদের শাস্তি যে দেশের যে আইন, সেই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিটাই অবশ্যই নিশ্চিত করা উচিত। আমাদের দেশে অলরেডি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে, এরপরেও আসলে আমার কাছে মনে হয় সর্বোচ্চ শাস্তির চাইতে সেটার প্রয়োগটা আসলে সবচেয়ে বেশি করা উচিত, যে প্রয়োগটা আসলে আমাদের দেশে হয় না। প্রত্যেকটা আমি লাস্ট জেনেছি যে একটা ধর্ষণের শাস্তি বিচার এসেছে 6 বছর পরে। আসলে এই জিনিসটা কখনোই হওয়া উচিত না। ধর্ষণের শাস্তির বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অথবা নতুন করে সেটা তৈরি করে যত দ্রুত সম্ভব সেটা আসলে তৈরি করা উচিত। এবার সেটা যে শাস্তি দেওয়া হোক সেটার ইমপ্লিমেন্টেশন এবং সেটা সচেতনতা আসলে সবচেয়ে বেশি তৈরি করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। পুরো বাংলাদেশে কি হচ্ছে, মানে আপনারা স্পেসিফিকলি কিসের জন্য আন্দোলনটা করছেন? মেইন কথা হচ্ছে যে আমাদের যদি বলা হয় কিসের জন্য আমাদের এখানে আসা, আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য আমাদের এখানে আসা। এখন যদি বলেন যে আমরা কিসের নিয়ে, কে আমাদেরকে নিরাপত্তা দিবে, তাহলে বলবো যে আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে যিনি জাহাঙ্গীর, উনি থাকাকালীন সত্ত্বেও যদি আমাদের নারী নিরাপত্তা দিতে পারেনি, তাহলে তো ওনার মানে ওই চেয়ারে বসার যোগ্যতা নাই। এখন বলতে হবে যে এতটুকু মেয়ে, এখন আরেকজনের যোগ্যতা নিয়ে কথা বল, তোমার যোগ্যতা নেই। আমি বলবো কি আপনার যোগ্যতা কি? আপনি যেখানে বসে আছেন কিসের ভিত্তিতে, কিসের মধ্যে ভিত্তিতে, কার ভিত্তিতে বসে আছেন? গণ অভ্যুত্থানের আপনি নারী দেখছেন না? যখন আর নারীরা যখন লড়াই করছে, একটা ছেলে যখন একটা ইট মেরেছে, যখন একটা বাড়ি দিয়েছে, তখন পাল্টা যে মেয়েটা যে প্রতিবাদ করেছে, তখন কি বলেছে মেয়ে নাকি অন্য ছেলে? তখন কি এটা ভেদাভেদ ছিল? ছিল না। তখন এই ক্ষেত্রে যখন নারীর উপর এত হামলা, এত নিপীড়ন, তাহলে আপনার কথা আসে নাই কেন? আপনি কাদের উপর বসে আছেন? আমাদের উপরে তো বসে আছেন। আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন, তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপু, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন আসিয়া আসিয়া, হ্যাঁ। আসিয়ার ঘটনা কি বলবেন? আসিয়া হচ্ছে মাগুরা জেলার মেয়ে, আমাদের ছোট বোন, 8 বছর একটা মেয়ে। আমি যদি বলি, এখন অনেকে বলে যে আমাদেরকে বলে আমাদের পোশাকের সমস্যা, তাহলে বলবো ওই মেয়েটা কি দোষ করছে যে পর্দা করতো, যে হচ্ছে মাদ্রাসায় পড়তো? আমার বোন যে আসিয়া, যার কথা আপনি বললেন, ও কি দোষ করছে? ও কি বুঝে এগুলার বলেন? 8 বছরের একটা মেয়ে, ও কি বুঝে? আমাদের উত্তর দিবেন আপনারা? পারবেন না। কি উত্তর দিবেন আপনারা? দিতে পারবেন যে ওই এইটুক মেয়ে কি বুঝে? ও খুন, দর্শন, নিপীড়ন এগুলা কি বুঝে? ধর্ষকের শাস্তিটা আপনারা কি চাচ্ছেন? আমরা অবিলম্বে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, প্রকাশ্যে শাস্তি দিতে হবে। ফাঁসি হোক, যেটা হোক, যেটা মানে আমাদের খুন দর্শনের যেটা শাস্তি হয় ওটা দিতে হবে। আপনি কি নিরাপদ ক্যাম্পাসে বা সব জায়গায়? আমি আসলে প্রথমত আমি এখানকার ক্যাম্পাসে না, আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী, আমি এসএসসি দিব। তো 2024 থেকে গণ অভ্যুত্থানের পর থেকে আমি এখানে আছি, মানে জুলাই 5 তারিখ থেকে এই যে আমার হচ্ছে পথযাত্রা শুরু হয়েছে এখান পর্যন্ত। আমি মাঝখানে মাইরও খেয়েছি, মনে আছে আপনাদের 15 জুলাইতে এখানে একটা ছবি ভাইরাল হয়েছে যে একটা মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে, এবং আবৃত আপু হচ্ছে যাকে নিয়ে এখন ট্রোল করে মানুষ, উনি আমাকে হচ্ছে কোলে করে নিয়ে যাচ্ছে, এবং ওনার জুনিয়র একটা আপু আছে এবং একটা ছেলে আছে, যাকে নিয়ে এই ছবিটা নিয়ে ট্রোল করতেছেন আপনারা। এখন এই যে দর্শনের বিরুদ্ধে আমরা আরেকটা কথা বলতে চাই, যারা আমাদেরকে ট্রোল করেন, যারা এখন বাংলাদেশ হচ্ছে জাতীয়বাদী দল বা আপনার জামাত শিবির যাই বলেন না কেন, যারা আমাদেরকে ট্রোল করেন, আমরা যখন তখন যদি প্রতিবাদ না করতাম, ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে যদি না দাঁড়াতাম, আমরা সামনে গিয়ে যদি মাইগুলা না খাইতাম, তাহলে এতক্ষণ আপনাদের ওই ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা লাগতো। আপনারা আমাদেরকে এখন বাণিজ্য দিতে পারতেছেন, মানে কিছু বললেই শাহবাগী বলছে আপনাদেরকে। এই যে আমাদের ট্যাগ দিচ্ছে শাহবাগী, এই শাহবাগী যদি না থাকতো তাহলে এই জেলায় অবদান কখনোই সম্ভব ছিল না, ছিল না। আমি যে মার খাইছি আমার খবর আজ পর্যন্ত কেউ জানে না, আমি এখন পর্যন্ত প্রকাশ্যে আসিনি। আমি যে ওই মেয়েটা ওই যে কোলে করে নিয়ে যাচ্ছে 16 বছরের এই মেয়ে, আমি এখানে মার খাওয়ার কোনো কথা না। আমি দুইবার ভাবিনি যে আমার দেশের জন্য আসতে, কিন্তু যখন আমি নিপীড়নের সামনে পড়ে যাচ্ছি, আমি দর্শনের সামনে পড়ছি, আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? কোনো নিরাপত্তা দিচ্ছে আমাকে? দিচ্ছে না। প্রদর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যা দেখলেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রদর্শক, এবার মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।